নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। লোকসভা ইলেকশন প্রায় শেষ পর্যায়ে। 4টে দফায় ভোট হয়ে গেছে, আরও 3টে দফা বাকি আছে। কিন্তু এখন থেকেই অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়, যা ট্রেন্ড এখন পর্যন্ত আসছে সারা দেশে, বিজেপি সহ এনডিএ আবার ক্ষমতায় ফিরছে। এবার সেটা 350 পার বা 400 পার হবে কি না সেটা তো বাকি 3টে দফায় নিশ্চিত হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত যা ট্রেন্ড, তাতে এনডিএ ক্ষমতায় ফিরছে। নরেন্দ্র মোদী আবার প্রাইম মিনিস্টার হচ্ছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেকেন্ড ইন কমান্ড কে হচ্ছেন মন্ত্রিসভায়, মানে হোম মিনিস্টার বা গৃহমন্ত্রী। শোনা যাচ্ছে, কানাঘুষা শোনা যাচ্ছে যে যোগী আদিত্যনাথকে হয়তো হোম মিনিস্টার করে নিয়ে আসা হতে পারে। যদিও উনি লোকসভায় লড়ছেন না, কিন্তু পরে হয়তো কোনো সিট থেকে বা রাজ্যসভা থেকেও ওনাকে মনোনয়ন দেওয়া হতে পারে। অর্থাৎ ইউপি থেকে ওনাকে সেন্ট্রালে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়ে আসার জন্য এটা আরএসএসেরও একটা মহল চাইছেন। কারণ আরএসএস ম্যান হিসাবে কিন্তু যোগী আদিত্যনাথ পরিচিত অনেক আগে থেকেই, যার ফলে খুব সম্ভাবনা এটা বেশি যে হোম মিনিস্টার যোগী আদিত্যনাথ হবেন। তাহলে অমিত শাহ এখন যিনি হোম মিনিস্টার, ওনাকে তাহলে কী পোস্ট দেওয়া হতে পারে? খুব সম্ভবত ওনাকে ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। সম্ভাবনা এটা অনেক প্রবল। এবং প্রতিরক্ষা মন্ত্রকে এখন যিনি আছেন রাজনাথ সিং, হয়তো ওনাকে ইউপির দায়িত্ব দেওয়া হতে পারে বা অন্য কোনো বড় মিনিস্ট্রি দেওয়া হতে পারে। কিন্তু যোগী আদিত্যনাথকে সেন্ট্রালে নিয়ে আসার জন্য, মানে পরবর্তীকালে মোদির পরে কে প্রাইম মিনিস্টার হতে পারেন, অনেকে নিশ্চিতভাবে বলছেন অমিত শাহ। কিন্তু আরএসএসের বেশ কিছু মহল চাইছেন যে যোগী আদিত্যনাথকে সেন্ট্রালে নিয়ে আসার এবং গুরুত্বপূর্ণ পোস্ট, যাতে পরবর্তীকালে আফটার মোদি, পরবর্তীকালে যখন এই টার্মে তো মোদি প্রাইম মিনিস্টার হচ্ছেন, পরবর্তীকালে ভাজপার যে প্ল্যানিং, যে দেশের ভার কাকে দেওয়া হবে, সেক্ষেত্রে আরএসএস চাইবেন যে আরএসএসের নিজস্ব মানুষকে সেই পোস্টে নিয়ে যেতে। আর প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে অমিত শাহকে মনোনয়ন নির্বাচন হয়তো করা হতে পারে। এবং সেক্ষেত্রে একটা বড় কারণ হচ্ছে যে পিওকে, যেটা বারবার বিভিন্ন বলা হচ্ছে বিভিন্ন মহলে, যে ক্ষমতায় ফিরলে পিওকে, মানে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর অংশকে ভারতের অন্তর্ভুক্ত করা হতে পারে। এবং সেটা অবশ্যই অনেক বিরোধিতা থাকবে, তার উপর অনেক অন্য দেশের অংশ এখন দখলে রয়েছে। স্বাভাবিকভাবেই খুব কঠিন একটা, ভীষণ একটা জটিল একটা ব্যাপার। সেটা কিভাবে করা সম্ভব, সেটা জন্য হয়তো অমিত শাহকে নিয়ে আসা হতে পারে। এখানে একটা কথা বলে রাখি, এনডিএ জোট হয়তো ক্ষমতায় ফিরছে, কিন্তু বিরোধী দল যে ইন্ডিয়া জোটের মধ্যে যে ভাঙন নির্বাচনের আগেই যেটা শুরু হয়ে যায়, এবং যার ফলে কিছু জায়গায় হয়তো আপ এবং কংগ্রেস টাই আপ করেছে, কিছু জায়গায় উদ্ধব ঠাকরে, শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস টাই আপ করেছে, কিন্তু কিছু জায়গায় তেজস্বী যাদব সঙ্গে কংগ্রেস টাই আপ হয়েছে। দক্ষিণ ভারতের ডিএমকের সঙ্গে কিছু জায়গায় টাই আপ হয়েছে বিরোধী দল। কিন্তু সবথেকে বড় যে একটা মুখ ছিল, সেটা তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, ওয়েস্ট বেঙ্গল সিএম। কিন্তু নির্বাচনের আগে যে কোনো কারণেই হোক, উনি ইন্ডিয়া জোট থেকে কার্যত আনঅফিসিয়ালি বেরিয়ে যান। এবং সেটা নিয়ে অনেক সেটা নিয়ে বিতর্ক হয়েছে। সম্প্রতি অধীর চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল কংগ্রেস চিফ এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, উনি সরব হয়েছেন যখনই মমতা ব্যানার্জি বলছেন যে ইন্ডিয়া জোট যদি ভালো রেজাল্ট করেন তো উনি বাইরে থেকে সমর্থন করবেন। তখনই উনি সরব হয়েছেন যে কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গলে শেষ করার চেষ্টা করছে সেখানে, এবং ইন্ডিয়া জোট থেকে কার্যত বেরিয়ে গিয়ে ইন্ডিয়া জোটকে দুর্বল করে দেওয়া হয়েছে। তারপরে উনি যখন এই সুবিধা
নেয়ার কথা সুবিধা যখন উনি বলছেন যে ক্ষমতায় কাছাকাছি আসলেও বা ক্ষমতায় ফিরলে যদি হয় তাহলে আসে ইন্ডিয়া জোট, উনি বাইরে থেকে সমর্থন করবেন। এর বিরোধিতা অধীর চৌধুরী করেছেন এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তার তীব্র বিরোধিতা করেন, বলেছেন যে যদি কংগ্রেস হাইকমান্ডের কথা না শোনা হয় উনি নাও থাকতে পারেন কংগ্রেসের। সেক্ষেত্রে তার পাল্টা অধীর চৌধুরী আবার বলেছেন আমিও হাইকমান্ডের অংশ, কংগ্রেসকে যিনি শেষ করতে চাইছেন তার বিরোধিতা আমি করব। সব মিলিয়ে গণতন্ত্রে বিরোধী কণ্ঠস্বর, বিরোধী মতামত ভীষণ জরুরি, গণতন্ত্রের পক্ষে শুভ। স্বাভাবিকভাবেই এনডিএ বিজেপি ক্ষমতায় ফিরলেও বিরোধী জোট শক্তিশালী হলে সেটা দেশের জন্য ভালো হতো। কিন্তু মমতা ব্যানার্জি ওয়েস্টবেঙ্গল সিএম নির্বাচনের আগেই ইন্ডিয়া জোট থেকে কার্যত আনঅফিসিয়ালি সরে যাওয়া এবং সেটাকে অনেকেই বলছেন জোটকে দুর্বল করে দেওয়া হয়েছে, জোটের ফিউচার দুর্বল করে দেওয়া হয়েছিল। তো সব মিলিয়ে মমতা ব্যানার্জির এগেনস্টে অধীর চৌধুরীর যে বক্তব্য সেটা ওয়েস্টবেঙ্গলে অনেক কংগ্রেস কর্মী সমর্থন করছেন, কারণ তারা কার্যত দেখছেন তাদের অস্তিত্ব সংকটের মুখে এবং অবশ্যই তার মূল কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে সারা দেশের পরিস্থিতি এই মুহূর্তে অনুকূল বিজেপি এবং এনডিএর জন্য। সেটা আরও 3 দফা ইলেকশন বাকি আছে, কিন্তু এখন থেকেই বলে দেওয়া যায় যে ক্ষমতায় ফিরছে আবার। তো আশা করি ক্ষমতায় আসার পরে মানুষের জন্য জনকল্যাণমুখী কাজকর্ম যেগুলো বিজেপি বলছে সেগুলো যেন ইমপ্লিমেন্ট করে এবং সাধারণ মানুষের অনেক সমস্যার যেন সুরাহা হয়। আর বিরোধী কণ্ঠস্বর, বিরোধী দলেরও সঙ্গে যারা আছে তাদের প্রতি যেন বৈষম্যমূলক আচরণ না করা হয়, আমরা আশা রাখি। ভালো থাকুন, আর সামনের যে ভোটগুলো বাকি আছে সুষ্ঠুভাবে আপনারা দিন, যাতে দেশে গণতন্ত্রের জন্য বিরোধী দল বা বিরোধী মতামত যত শক্তিশালী হবে তত সেই দেশের পক্ষে মঙ্গলজনক হয়। এই নির্বাচনেও কিন্তু বিরোধী গ্রুপ ইন্ডিয়া জোট কিন্তু শক্তিশালী হতেই পারত, কিন্তু কিছু নেতা নেত্রীর জন্য সেটা হয়ে ওঠেনি। তার জন্য অবশ্যই অ্যাডভান্টেজ বিজেপি এবং এনডিএ। আশা করি সামনের দফার ভোটগুলোতেও মানুষ ভেবেচিন্তে ভোট দেবেন, যাতে সারা দেশের পক্ষে মঙ্গল হয় এবং বিরোধী দল যাতে আরও শক্তিশালী হয়ে ওঠে, সেটা গণতন্ত্রের জন্য ভীষণভাবেই শুভ। আমরা আশা করব আমাদের প্রোগ্রাম আপনারা দেখবেন। এই সংক্ষিপ্ত যে বিশ্লেষণ আজকে করলাম এমন লাগছে আপনারা জানাবেন। আমরা ফিরে আসবো কিছুদিন পরে আবার নতুন কিছু সাম্প্রতিক ঘটনা নিয়ে, সাম্প্রতিক পলিটিক্যাল কিছু অ্যানালিসিস নিয়ে। আজকের মধ্যে শেষ করছি। নমস্কার, আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। জয় ভারত, জয় বেঙ্গল।